আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, যেটাকে বলা হয় সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ, তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ক্লাসে আমি গত বছর বি ইউনিটে যে ম্যাথ প্রশ্নটা এসেছিল সেটা সলভ করব। তো সলভ করতে যেয়ে হয়তো একাধিক ক্লাস লাগতে পারে। তো তোমরা যারা হচ্ছে বি ইউনিটে পরীক্ষা দিবে, তারা যদি এই সমাধানটা দেখো, তাহলে হয়তো তুমি বুঝতে পারবে আসলে গত বছর কেমন প্রশ্ন এসেছে, কি প্যাটার্নের প্রশ্ন এসেছে এবং সেগুলা কিভাবে সলভ করতে হয়। ঠিক আছে? সো আর দেরি না করে চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমেই এখানে একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে কি, একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1, এতে কি পরিমাণ সোনা মিশালে 4:1 হবে। আচ্ছা, এখন এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব। দেখো, এটা বেসিক্যালি আসছে হচ্ছে মিক্সচার থেকে। মিক্সচার নামে একটা চ্যাপ্টার আছে সেখান থেকে, যেটাকে তোমার বলা হয় আহ, যেটাকে তোমার বলা হয় মিশ্রণ। ঠিক আছে, ওই চ্যাপ্টার থেকে এসেছে এটা। তোমার তুমি তুমি যদি এটাকে এই চ্যাপ্টার অনুপাত চ্যাপ্টারও ধরো, তুমি সেটাও ধরতে পারবে। ঠিক আছে, কিন্তু এটা তুমি কিভাবে সলভ করবে সেটা একটু দেখো। এখানে বেসিক্যালি এই যে সোনার গহনা কত গ্রাম, 16 গ্রাম, কত গ্রাম, 16 গ্রাম। তো এই 16 গ্রামের মধ্যে সোনা এবং তামার পরিমাণ আছে কত, 3:1। কত, 3:1। অর্থাৎ এই যে 16, এর মধ্যে 3:1 কি অনুপাতে সোনা এবং তামা আছে। অর্থাৎ এই 16 এর মধ্যে কি আছে। যদি তাই হয়, তাহলে একটা অনুপাত কি 3 আর একটা হচ্ছে 1। 3 কে সোনা, তাই না, গোল্ড ধরলাম, গোল্ড কি জি দিয়ে ধরলাম। ঠিক আছে, আচ্ছা। এখন 3 আর 1, 16 এবং হচ্ছে 16কে তুমি 3 এবং 1 অনুপাতে যদি ভাগ করো, তাহলে হবে কত, 12 আর হচ্ছে কি 4। এখন বলতে পারো তাহলে এটা আবার কীভাবে ভাগ করলাম। ওই যে আমরা তো ছোটোবেলা করেছি না, অনুপাতের যোগফল, যেমন 4, 3 আর একে কত, 4। 4 দিয়ে তুমি কি 16কে ভাগ করলা, ভাগ করার পরে কত হইলো তোমার একের, অর্থাৎ 4 4 16, অর্থাৎ 1 কত সেটা পেয়ে গেলা। একের সাথে হচ্ছে তুমি কি করলা, এই 3 গুণ করলা, তাই না। মানে 1 সমান যদি 4 হয়, তাহলে 3 সমান হচ্ছে কত, 12। সো এইভাবে হচ্ছে আসছে, অর্থাৎ 12 এবং হচ্ছে 4, অর্থাৎ সোনার পরিমাণ কত, 12, আর তামার পরিমাণ কত, 4। অর্থাৎ আমরা কি বলতে পারি, 12/4 এটা একটা অনুপাত। আচ্ছা, এখন বলা হয়েছে কি, এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত 4:1 হবে। আচ্ছা, এতে তুমি কি পরিমাণ সোনা তুমি তো জানো না। ধরো তুমি হচ্ছে সোনাটাকে এক্স মিশালে কি হবে, 4:1। তো আমরা তো জানি অনুপাতকে কি ভাগ হিসেবেও লেখা যায়। আর এখানে ইকুয়েশন তো তাই বলতেছে 4:1। তো এখন আমরা কি করব, আমাদের যে বেসিক নিয়ম বা সমাধানের নিয়ম, আমরা সেভাবে করব। আমরা কি করব, আর গুণ করব। তো আর গুণ করলে কি হয়, 12, আর এই পাশে হচ্ছে এক্স, 4 4 কত, 16 হচ্ছে। তো 16 যদি হয়, তাহলে কি এই পাশে থাকতেছে এক্স, আর আমি যদি এই 12কে সমান চিহ্নর এই পাশে নিয়ে আসি, এইখানে প্লাস অবস্থায় আছে, ওই পাশে হয়ে যাবে কি মাইনাস, তাই না। আচ্ছা, যদি মাইনাস হয়ে যায়, অর্থাৎ 16 - 12, তো আলটিমেটলি থাকতেছে কত, x = 4, তাই না। x = কি, 4। আচ্ছা, এখন আমরা তো আগেই বলেছি, এই যে এক্স, এটাই তো সোনা, আর x = যদি 4 হয়, তাহলে কি পরিমাণ সোনা মিশালে বলছে হচ্ছে 4:1 হবে, এটা তো আমরা পেয়ে গেছি। তো এক্স এর অ্যান্সার হবে কি, এক্স এর মান কত, 4 যদি হয়, তাহলে অ্যান্সার হবে কত, এ। এত কিছু তোমাদের কিন্তু পরীক্ষার হলে করতে হবে না, আমি তোমাদের বোঝার জন্য এটা করিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো, যদি রিক্সা ভাড়া কত 60% হয় বা বৃদ্ধি, সরি, 60% বৃদ্ধি পায়, তবে রিক্সার যাতায়াত শতকরা কত কমালে ব্যয় বৃদ্ধি পাবে না। আচ্ছা, এই ধরনের ম্যাথ এই ধরনের ম্যাথ বহুবার এসেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। ইভেন আমিও বিভিন্ন ক্লাসে এটা এখন পর্যন্ত মনে হয় শতবার করাই ফেলাইছি।
তো কথা হচ্ছে এই ধরনের ম্যাথটা কি তুমি একটু বেসিক থেকে চিন্তা করলে খুবই সহজ। তো আমরা একটু দেখি, আমরা একটু আত্মস্থ করবো ম্যাথ। হ্যাঁ, আমরা হচ্ছে আহ, এই ক্লাসের সিরিজে আমরা হচ্ছে 20টা ম্যাথ সলভ করবো। অর্থাৎ যেহেতু গত বছর ইউনিটে 20টা ম্যাথ এসেছিল, কয়টা 20টা ম্যাথ এসেছিল, এবং 20টা থেকে অলমোস্ট 15 থেকে 18টা ম্যাথ কিন্তু সহজে পারার মতো ম্যাথ আসছে। তো এটা যখন তুমি আস্তে আস্তে আমি সলভ করব এই সিরিজটা, তখন তুমি নিজেই বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা, দেখো, খুবই সহজভাবে আমরা একটু চিন্তা করি। রিক্সা ভাড়া 60% বৃদ্ধি পায়। আচ্ছা, এটা তো খুবই সিম্পল। অর্থাৎ 100 টাকা যদি থাকতো আগে, সেটা বেড়ে হয়ে গেছে কত? 160 টাকা, তাই না? 60%-এর মান তো এটাই, মানে 20% বাড়া মানে কি, তাই না? 20 টাকা বাড়ছে, 100 টাকা ছিল আগে, এরপরে 120 টাকা হয়ে গেছে, ব্যাপারটা এরকম। আচ্ছা, 100 টাকা ছিল, সেটা হয়ে গেছে কি 120। এখন তুমি কি করলা যে না ভাই, রিক্সা ভাড়া যদি বাড়েও আমি প্রয়োজন হেঁটে যাতায়াত করব, তবুও হচ্ছে রিক্সা ব্যবহার করব না। তখন তুমি চিন্তা করলা কি, না, আমার ব্যবহার কমায় ফেলতে হবে। তাহলে তোমার কত টাকা কমাইতে হবে? তোমার কি দেখলা, তুমি যেদিন রিক্সার ভাড়া বাড়লো, প্রথম দিনই তুমি যাতায়াত করার পরে দেখলা 100 টাকার ভাড়া তোমার কত? 160 টাকা লাগছে। আচ্ছা, তাহলে কয় টাকা বেশি লাগছে? 60 টাকা বেশি লাগছে। তাহলে তোমার এখন কি করতে হবে? তোমার তো কমাইতে হবে। কারণ কত টাকা কমাইতে হবে? তুমি যদি আগের জায়গায়, মানে আগের যে খরচটা করতা, ওইখানে তুমি যদি যাইতে চাও, অর্থাৎ 100 টাকা খরচ থেকে তুমি যদি আবার 160 টাকা খরচ থেকে তুমি যদি 100 টাকায় খরচে আসতে চাও, তাহলে তোমার কি করতে হবে? 60 টাকা খরচ কি কমাইতে হবে। এখন এই যে 60 টাকা তুমি খরচ কমাবা, এটা কত থেকে কমাইতে হচ্ছে? 160 থেকে। এখন যেহেতু বের করতে হবে কত পার্সেন্ট, তার জন্য তুমি 100 সাথে গুণ, অর্থাৎ জাস্ট এই যে এতটুকু বুঝলেই ম্যাথ খালাস। তো এখন তুমি কি, এখন একটু কাটাকাটি করো। একদম কিছুই যদি না পারো, বাচ্চাদের মতো তুমি শূন্য শূন্য কাটো, তাই না? শূন্য শূন্য কাটো। এদিকে হচ্ছে 4 4 16, 4 25 কত? 100। তোমাদেরকে আমি বোঝার সুবিধাতে একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি। এদিকে হচ্ছে 2, 4 দুগুণে, হ্যাঁ, দুই, 2 দুগুণে কত? 4। এদিকে হচ্ছে কত? 3। তো উপরে হচ্ছে 3 25 কত? 75। আর নিচে হচ্ছে 2। তো 75-কে 2 দ্বারা ভাগ করলে 37.5%। আর এটাই হচ্ছে অ্যান্সার। সহজ না? তোমরা কিন্তু কমেন্টে জানাবা। হ্যাঁ, এখন আমাকে বলো, সাপোজ যদি এখানে বলতো যদি রিক্সা ভাড়া 20% বৃদ্ধি পায়, তাহলে কত কমালে তার ব্যয় বৃদ্ধি পাবে না? এটার অ্যান্সার কি হবে তোমরা হচ্ছে কমেন্টে জানাবা। যদি এইটা তুমি বোঝো, তাহলে ধরে নিব তুমি হচ্ছে ম্যাথ বুঝে গেছো। হ্যাঁ, এটা সবাই হচ্ছে কমেন্টে জানাবা। আচ্ছা, এইবার আসো হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত। ছোটবেলা থেকে বহুত করে আসছে, তাই না? পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:3। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 13:5। বর্তমানে কার বয়স কত? আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন 4 বছর পূর্বে তাদের অনুপাত ছিল 13:5, তাই না? এটা হচ্ছে কি দেয়া আছে। পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত? 7, আর হচ্ছে কি 3। অর্থাৎ ধরো তাদের বর্তমানে হচ্ছে কি 7x আর 3x। ঠিক আছে? আচ্ছা, তো 4 বছর আগে অবশ্যই কি ছিল, আরো কম ছিল বয়স। এখন বাবার বয়স যদি 4 বছর আগে আরো 4 বছর কম থাকে, ছেলের বয়সও তো কমই থাকবে। এই কারণে উভয় পক্ষ থেকে আমরা 4 ভাগ দিলাম, বাদ দিলাম। তো বাদ দেওয়ার পরে এখন কি, 4 বছর পূর্বে তাদের অনুপাত ছিল কত? এত। এটার একটা ইকুয়েশন দেওয়া আছে, 13:5, অর্থাৎ 13/5। আচ্ছা, এখন স্বাভাবিকভাবেই আমরা হচ্ছে সমাধান করব। কিভাবে করব? আমরা হচ্ছে এখানে আড়াআড়ি গুণ করি, তাই না? 5 7 কত? 35। তারপর 4 5 কত? 20। আবার এইভাবে গুণ করি, এইভাবে তো করলাম, এইভাবে করি। 3 13 কত? 39x। তারপরে হচ্ছে কি 4 13 কত? 52।
ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা 35 থেকে এটা যদি আমরা হচ্ছে সাপোজ এই পাশে নিয়ে নিলাম, যে 35 যদি সমান চিহ্ন এই পাশে যায় মাইনাস হয়ে যাবে, আলটিমেটলি এই পাশে থাকবে হচ্ছে 4x, তাই না? আচ্ছা, এই 52 আমরা যদি সমান চিহ্ন এই পাশে নিয়ে আসি তখন তো আপনার প্লাস হিসেবে থাকবে। তখন 52 থেকে এই যদি 20 বাদ দেই তখন থাকতেছে কত? তখন থাকতেছে হচ্ছে তোমার 32, তাই না? আচ্ছা, অর্থাৎ 4x ইজ ইকুয়াল টু 32 যদি হয়, x ইজ ইকুয়াল টু কত? 4 দিয়ে তুমি 32কে বা 4 আটা 32, তো x ইজ ইকুয়াল টু কত? 8। আচ্ছা, এখন কথা হচ্ছে বের করতে বলছে কত? বর্তমান বয়স কত? তো আমরা তো বর্তমান বয়স ছিল কত? আমরা এই যে 7x, এটা কি পিতার, বের করতে বলছে কি বর্তমান কার বয়স কত? তো 7x হচ্ছে পিতার, 3x হচ্ছে কত? 3x হচ্ছে পুত্রের। অর্থাৎ 7-এর সাথে তুমি যদি 8 গুণ দাও, 7 আটা কত? 56। 3-এর সাথে যদি তুমি 8 গুণ দাও, 3 আটা কত? 24। সো আমাদের এখন 56 এবং 24-এর অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। অ্যান্সার বি, পেয়ে গেছি অ্যান্সার। সো অঙ্কের বা ম্যাথের একটু ভিতরে ঢুকলে এগুলো খুবই সহজে করা যাবে। এরপর আসো, দুই সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের লসাগু 120, সংখ্যা দুটির গসাগু কত? এটা লসাগু গসাগু থেকে আসছে, খুবই সহজ ম্যাথ। তো আমরা একটু কিভাবে করব দেখি। দেখো, এখানে দুইটি সংখ্যার অনুপাত 5:6, অর্থাৎ ধরো একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে কি 6x। আচ্ছা, তো এই 5x এবং 6x এর যদি তুমি গসাগু চিন্তা করো, গসাগু হচ্ছে দুইটার মধ্যে x, আর লসাগু যদি চিন্তা করো তাহলে হবে 5-6-30x, ঠিক আছে? আর এখানে গসাগু কিন্তু দেওয়া আছে, অর্থাৎ x ইজ ইকুয়াল টু কত? তোমার 120, সরি, এক্স গসাগু দেওয়া না, এখানে লসাগু দেওয়া আছে, অর্থাৎ 30, এক্স ইজ ইকুয়াল টু কত? 120 দেওয়া আছে, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু তোমাদের বের করতে হবে। 3-4 কত? 12, অ্যান্সার কত? 4। এখন এটা তো হলো একটা উপায়, অন্য কোনো উপায় আছে কিনা বা এটার বেসিকটা আসলে কি? আমি তোমাদেরকে একটু বেসিক শেখানোর ট্রাই করি, কেমন? লসাগু গসাগুটা আসলে কি? ধরো 4 এবং হচ্ছে কি 12, এটার লসাগু আর হচ্ছে গসাগু কি হবে? এটা অন্তত যেহেতু সোজা, এটা তোমরা সবাই পারবা, তাই না? এটার লসাগুটা আসলে কি হবে? তো 4 এবং 12 এর তোমার গসাগু হবে কত? গসাগু হবে বা হচ্ছে 4। আর যদি দেখো এদের, তাহলে লসাগু কত হবে? লসাগু হবে এদের মধ্যে 12। লসাগু জিনিসটা আসলে কি এবং গসাগু জিনিসটা আসলে কি? এদেরকে তুমি যদি লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণিতক, তো এভাবে যদি না বলে তুমি যদি এলসিএম এইচসিএম ইংলিশে বলো না, তাহলেও তোমার জন্য এটা অনেক সহজ হবে। এলসিএম, এলসিএম এর মানে কি? এলসিএম মানে হচ্ছে কি লসাগু, এলসিএম লিস্ট কমন মাল্টিপল, লিস্ট মানে কি ন্যূনতম, সবচাইতে কম, তাই না? লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ব্যাপারগুলো আসলে কি? এই যে আমি বলতেছি এদের গসাগু হচ্ছে 4, এটা হচ্ছে কি গসাগুর ইংরেজি হচ্ছে এইচসিএফ, হাইস্ট কমন ফ্যাক্টর, এটা মাথায় রাখতে হবে। গসাগু কি? এইচসিএফ, হাইস্ট কমন ফ্যাক্টর, কমন ফ্যাক্টর, কমন ফ্যাক্টর, এটা মাথায় রেখো। ফ্যাক্টর কি? অর্থাৎ এখন বুঝতে হবে ফ্যাক্টর কি। ফ্যাক্টর হচ্ছে ধরো এই যে 4 এবং 12 আমরা বলতেছি, অর্থাৎ এই 4 এবং 12-র মধ্যে কি কি কমন ফ্যাক্টর আছে, মানে যেমন 1 দুইটার মধ্যে ভাগ যায়, তারপরে 2 4 এবং 12কে ভাগ যায়, এটা একটা ফ্যাক্টর। তারপরে 3 যায় না,
তারপর হচ্ছে 4, 4 এবং 12কে ভাগ করা যায়। এরপরে 6, 7, 8, 9, আরেকটাও নাই যাদেরকে তোমার কি 4 এবং কি 12কে ভাগ করা যায়। ঠিক এইখানে এই সবগুলো কি একটা কি ফ্যাক্টর না, 1 2 4। তো এইখান থেকে তোমার এইচসিএফ কোনটা, মানে হাইস্ট কমন ফ্যাক্টর কোনটা? 4। এই যে দেখো 1 2 4 এই সবগুলোই তো কমন ফ্যাক্টর, আর এই 4 হচ্ছে কি কমন ফ্যাক্টর সবচাইতে বড়। এই কারণে এটাকে কি বলা হয়, গসাগু, যেটা আমরা এখানে পাইছি। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার লসাগু কি, লসাগু হচ্ছে ধরো এই যে 4 এবং 12, তাই না? তো এই 4 এবং 12 দিয়ে হচ্ছে গুণ করা যায়, গুণ করা যায় মানে গুণ করা যায় সে বলতে হচ্ছে কি মানে ভাগ যায়। এরকম কি আছে, প্রথমেই আসে কি ধরো 12 আছে, তারপর হচ্ছে কি তোমার 24 আছে, 48 আছে, আছে না? 12 24 48, অর্থাৎ এইভাবে হচ্ছে অনেক আছে। তো এখানে তুমি তো এখানে অনেক আছে যেটাকে 4 এবং 12 দ্বারা কি দুইটাতেই ভাগ করা যায়, তুমি তো সবগুলা নিতে পারবা না, এখান থেকে তোমার কি মিনিমামটা নিতে হবে। এই কারণে এটাকে বলা হচ্ছে কি তোমার লসাগু, লিস্ট কমন মাল্টিপল, এলসিএম। ঠিক আছে, এইখান থেকেই হচ্ছে বেসিক্যালি লসাগু এবং গসাগুর উৎপত্তি। এখন থেকে আমরা একটা ডিসিশন কিন্তু বুঝতে পারি, সেটা হচ্ছে কি দেখো 4 এবং 12, অর্থাৎ তোমার লসাগু সবসময় বড় হয়। দেখো দুইটার মধ্যে যেটা বড় তার চাইতে বড়, মানে সমান, মানে যেগুলো হচ্ছে তোমার থাকবে, এই যে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা সমান অথবা তার চাইতে বড় হয় হচ্ছে কি লসাগু। আর গসাগুর ক্ষেত্রে হচ্ছে কি সবসময় দেখো ছোটটা হয়, দেখো কি 4 হয়েছে মানে ছোট হয় সবসময়। এটা মাথায় থাকলে তোমার অনেক সময় কনফিউশন হবে না। এখন এখান থেকে বোঝার ব্যাপার হচ্ছে দেখো, তুমি যদি 4 এবং 12 গুণ করে এই 12 দ্বারা ভাগ করো না, তাহলে তুমি 4 পাইবা। ঠিক আছে, আবার এই 4 এবং 12 দ্বারা তুমি যদি গুণ করে 4 দিয়ে যদি ভাগ করো তাহলে তুমি 12 পেয়ে যাও। অর্থাৎ একটি সংখ্যা যদি থাকে, বাকি দুইটা যদি তুমি কি একসাথে গুণ করে আরেকটা দিয়ে যদি ভাগ করে দাও তাহলে তুমি আরেকটা যেই তোমার গসাগু বা লসাগু তুমি সেটা পেয়ে যাও। তো এইখানে কিন্তু দেওয়া আছে না 5 এবং 6, অর্থাৎ 5 ইন্টু 6 দেয়া আছে, তাই না? তো 5 6 কত, 30। তো এখন এই যে 120কে তুমি যদি 5 6 30 দ্বারা ভাগ করো, পেয়ে যাবে কত 4। আর এটা হচ্ছে কি অ্যান্সার। এটা তো 30 সেকেন্ডে করা যায়। তো এত কিছু হচ্ছে ডিসকাস করলাম যাতে তোমাদের মাথায় এটা হচ্ছে ঢুকে। এরপরে দেখো একটা গ্রামের লোক সংখ্যা 10% হারে বেড়ে 1650 হলে পূর্বের লোক সংখ্যা কত ছিল? কোথা থেকে এসেছে? শতকরা চ্যাপ্টার থেকে এসেছে। খুবই সহজ ম্যাথ। এ ধরনের ম্যাথ আমি হচ্ছে তোমাদেরকে একদম বেসিক দিয়ে করাই, কোনো ঐকিক নিয়মে যাই না। তো আমাদের কি বেসিক কনসেপ্ট, যারা আমাদের নিয়মিত ক্লাস করো আর কি তারা এটা জানো, 10% বেড়ে কত 1650 হয়েছে। তার মানে এইখানে কিন্তু আর 100% না, এটা হচ্ছে যদি 100 হয় এটা হচ্ছে 110%, অর্থাৎ 110%-এর মান এখানে কত 1650। তার মানে পূর্বের লোক সংখ্যা কত ছিল? পূর্বে তো 100% ছিল, তাই না? তো 100% ইজ ইকুয়াল টু কত, এটাই হবে অ্যান্সার। তো 1650 ভাগ এই যে 110, তার মানে 1% কত সেটা পেয়ে যাব, গুণ, যেহেতু আমাদের বের করতে হবে কি 100%-এর মান, অর্থাৎ 100% তো আগে ছিল, আগে যদি আমি যাইতে চাই 100% দ্বারা গুণ, গুণ হচ্ছে কি 100। তো এখন তোমাদের কি করতে হবে, এখন হচ্ছে এটাকে কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবা। তো বেসিক্যালি কি 10165 আর হচ্ছে কি তোমার এটাই তো হচ্ছে, আর নিচে থাকতেছে কি 11। তো এখন তো তুমি তো বুঝতেছো না যে আসলে
এটা আসলে তোমরা কিভাবে কি করবে, তাই না? যদি এটা হচ্ছে তোমার 10 থাকতো তখন তোমার জন্য কি সুবিধা হইতো, তাই না? আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, ধরো এই যে 10% হারে বাড়লো না, এইখানে দেখো, তার মানে এটা বুঝতেছি যে 1650-এর নিচে হচ্ছে কি অ্যান্সার হবে, এটা আমরা সবাই বুঝতেছি। কিন্তু এটা শর্টকাটে বোঝার উপায় কি? এই যে এইখানে হচ্ছে কি 1500, তো 1500 এর 10% কত? 10% হচ্ছে 150, তাই না? তো তার মানে কি, এই যে 1500 যোগ 150ই তো 1650। এইভাবে হচ্ছে তুমি সহজে অ্যান্সার বের করে ফেলতে পারবে। এভাবে হচ্ছে তুমি বের করতে পারবা, তখন হচ্ছে তোমার ক্যালকুলেশনে একটু টাইম লাগবে, তাই না? তো ক্যালকুলেশনে টাইম লাগলে আবার তোমার হচ্ছে এগুলো করতে হবে, কীভাবে করবা? যেমন 165, সরি 16,500, তো এখন তোমার কি করতে হবে, এইখানে হচ্ছে ভেঙে ভেঙে তোমার এটা আবার বের করতে হবে। 11 কে কত, 11 এক, তার মানে হচ্ছে এখানে আরো 5 আছে, তারপরে হচ্ছে 5 11, হ্যাঁ 5 11 কত 55, তারপরে দুইটা শূন্য, 1500, সে অ্যান্সার হবে কত 1500। এখন বলতে পারো এটা আমি আবার কি করে ফেলছি, এটাও তোমাদের একটু ভেঙে দেখাই দেয়। যেমন 165, 16,500-কে আমি 11 দ্বারা আসলে কেমনে ভাগ করে ফেলছি। আমি ভাগ করছি, ধরো এই যে 16কে আমি 11 দ্বারা ভাগ করে, যেমন 11কে 11, এটা তো 16 পর্যন্ত যায় নাই, তাই না? 11 গেলে দেখো 16 থেকে 11 যদি তুমি বিয়োগ দাও, এইখানে থেকে যাচ্ছে হচ্ছে 5, অর্থাৎ তুমি 16-এর পরিবর্তে তুমি চিন্তা করবা এখানে আছে এখন 5, আর 11কে 11-র জন্য তুমি 1 বসাই দিলা। তো 16-র জায়গায় যদি 5 থাকে তার মানে হচ্ছে কি পরে আরেকটা 5 আছে। তো 5 11 কত 55, 11কে তুমি যদি 55 কে ভাগ দাও তাহলে 5 11 কত 55, 5, আর পিছনে যেহেতু শূন্যই আছে, দুইটা শূন্য তুমি খালি বসাই দাও 1500। এইভাবে হচ্ছে কি অ্যান্সার বের করা যায়। আর সবচেয়ে সহজ আমি যেটা বের করবো, আমি হচ্ছে কি এইভাবে যেহেতু বলছে আমি এই অপশন টেস্ট করে অ্যান্সার বের করে ফেলবো, ঠিক আছে? এবার আসো, এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে এ প্লাস বি স্কোয়ারের সাথে নিচের কোন সংখ্যাটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আচ্ছা, প্রথমত দেখি, বি দুইটি পূর্ণ সংখ্যা হলে, অর্থাৎ দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? তো আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে, তারপরে হচ্ছে কি, যেহেতু আমি এখানে প্লাস 2ab করছি, আমার তো আবার এই 2ab কে আবার মাইনাসও দেখাইতে হবে, তাই না? আচ্ছা, তো এ প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তো আমরা তো এটা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এগুলো তো আমরা ছোটোবেলা থেকেই পড়ছি। আর এই পিছনে আছে কি -2ab। এখন বেসিক্যালি এখানে অ্যান্সার কি বলছে, নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে? এখন পূর্ণবর্গ সংখ্যাটা তোমাদের বুঝতে হবে। যেমন হচ্ছে 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, এটাকে লেখা যায় কি 3 স্কোয়ার, তাই না? 3 স্কোয়ার, তারপর 2 স্কোয়ার, এভাবে। তো এটা পূর্ণবর্গ সংখ্যা তো কিভাবে হবে, তোমাকে এই ফরম্যাটে আনতে হবে। এই ফরম্যাটে তো অলরেডি এ প্লাস বি স্কোয়ার, এটা তো পূর্ণবর্গ সংখ্যা আমরা বুঝতেছি, তাই না? যে কোনো সংখ্যার উপর তুমি স্কোয়ার দাও, ওটাই তো পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু ঝামেলাটা হচ্ছে -2ab, তার মানে কি -2ab যদি না থাকতো, এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলতে পারতাম, তাই না? আচ্ছা, তাহলে কি নিচের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? তো -2ab-র সাথে আমি যদি +2ab যোগ করি তাহলে কি এটা এটা কাটা হয়ে যাবে, তখন তো এই রাজা এ প্লাস বি হোল স্কোয়ার, তখন তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যাই থেকে যাবে। দ্যাট মিন্স অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে কোনটি যোগ করতে হবে 2ab, সো অ্যান্সার হবে এ। এরপরে দেখো এ, তারপরে হচ্ছে এ ইকুয়াল টু ব্র্যাকেট এ
কমা বি কমা সি হলে এ সেটের কতগুলো উপসেট আছে। প্রথমত উপসেট কীভাবে বের করতে হয়, তো প্রথমে নিজে একটা ফাঁকা সেট, এটা একটা সেট, তারপরে এ নিজে একটা সেট, বি একটা সেট, সি একটা সেট, তারপরে হচ্ছে কি এ বি একটা সেট, এ সি একটা সেট, তারপরে হচ্ছে কি বি সি একটা সেট, অ্যান্ড লাস্টলি যেটা এ বি সি, এই তিনটা একটা সেট। তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হচ্ছে। তো আটটা হচ্ছে কি উপসেট। এখন পরীক্ষার হলে কি তুমি এত গাদার খাটনি খাটবা নাকি? না। যদি উপসেট বের করতে বলে তখন তুমি অলওয়েজ মাথায় রাখবা যেই কয়টা উপাদান থাকবে বা যেই কয়টা থাকবে সেটা হচ্ছে কি 2 এর উপর তুমি ওইটা বসাই দিবা, যেমন 3। ঠিক আছে, কয়টা আছে? 3টা। তার মানে 2 এর উপর 3 বসালে কত? 8 হয়। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে তোমাদের বুঝে শুনে ম্যাথ করতে হবে। এই ম্যাথ খুবই সহজ এবং ম্যাথে ভালো করা অসম্ভব। এবং এটাও সত্য, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ম্যাথে ভালো না করলে তুমি ভালো সাবজেক্ট পাবা না, ভালো পজিশন আসবে না, ইভেন চান্সও পাবা না। ঠিক আছে, আচ্ছা। তো আজকে বেসিক্যালি হচ্ছে এই পর্যন্তই। ঠিক আছে, আমরা হচ্ছে প্রথম পার্টে এই পর্যন্তই। পরবর্তী আরেকটা পার্ট আসবে, তো সেখানে বেসিক্যালি আমরা পরের পার্টে বাকিগুলো ম্যাথ সলভ করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো যেন সুস্থ থাকি এবং তোমাদের জন্য যেন বেশি বেশি ভিডিও আপলোড করতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।